খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সবসময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। রামপুরহাট কাণ্ডে শিক্ষকের ফাঁসি ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে ভাতারে আদিবাসী সংগঠনের তীব্র বিক্ষোভ। সস্তা প্রচারের জন্য পিটিশন নয়, মোদি শাহের বিরুদ্ধে মামলা খারিজ, রাজস্থান হাইকোর্টের কড়া মন্তব্য। পদ্মার ভয়ঙ্কর থাবা, লালগোলায় মাত্র 2 ঘণ্টায় 15টি বাড়ি নদীগর্ভে, আতঙ্কে রাত জাগছে গ্রামবাসী। পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র, হঠাৎ নয়। লাদাখের লেহতে 4 জনের মৃত্যু ও ভাঙচুর আসলে সাজানো ফাঁদ, দাবি কেন্দ্রের শীর্ষ কর্তাদের। বন্ধুত্বের মুখোশে আঘাত, মোদি সরকারের ওপর ক্ষোভে ফেটে পড়লেন ট্রাম্প, আন্তর্জাতিক কূটনীতিতে চাপে ভারত। দুর্গাপূজার আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর, 3% ডিএ বাড়াল ত্রিপুরা সরকার, বেতনে উৎসবের আমেজ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। রামপুরহাট কাণ্ডে শিক্ষকের ফাঁসি ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে ভাতারে আদিবাসী সংগঠনের তীব্র বিক্ষোভ। ইদিন ওয়েবডেস্ক, ভাতার, পূর্ব বর্ধমান। 25 সেপ্টেম্বর রামপুরহাটে 7ম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের পর খুন করে দেহ টুকরো টুকরো অবস্থায় বস্তায় ভরে ফেলে দিয়েছিল শিক্ষক মনোজ কুমার পাল। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধর্ষক খুনি ওই শিক্ষকের ফাঁসির দাবি উঠছে নানা মহল থেকে। আজ বৃহস্পতিবার ওই নৃশংস শিক্ষকের ফাঁসি ও অসফল পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহল। ভারত জাকাত মাঝি পারগনা মহল বিজিএমপিএম সংগঠনের সদস্যরা প্রথমে ভাতার বাজারের নাসিগ্রাম বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখায়। পরে জেলা নেতৃত্বের উপস্থিতিতে ভাতার থানা ঘেরাও করা হয়। এ সময় অনেকের হাতে তরবারিও টাঙি দেখা গিয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে স্লোগান ওঠে, ধর্ষক শিক্ষক মনোজ পালের ফাঁসি চাই, আদিবাসীদের নিরাপত্তায় ব্যর্থ পুলিশ প্রশাসন হটো, পুলিশমন্ত্রী হটো, অযোগ্য পুলিশমন্ত্রী হায় হায়, রাজ্যে নারী নির্যাতন কেন, পুলিশমন্ত্রী জবাব দাও, জবাব না দিলে গদি ছাড়তে হবে, ইত্যাদি। উল্লেখ্য, গত 28 আগস্ট সকালে রামপুরহাটে মনোজ কুমার পালের কাছে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় 7ম শ্রেণীর ওই আদিবাসী ছাত্রী। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে খুঁজে না পেয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনোজ কুমার পালকে প্রথমে আটক করলেও একদিন পর ছেড়ে দেওয়া হয়। তবে তার ওপর নজর রাখা হচ্ছিল। পরে সন্দেহজনক আচরণের কারণে ফের তাকে আটক করে পুলিশ। জেরের মুখে সে খুনের কথা স্বীকার করে। তার বয়ানের ভিত্তিতে রামপুরহাট শহরের একটি খালের ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় ছাত্রের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। তবে সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি। 2টি হাত ও নিম্নাঙ্গ বস্তায় ছিল না। ধৃতের বাড়ি থেকে সেক্সটয়ও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই ছাত্রীকে খুন করে প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে দেহ টুকরো করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, কেনই বা অভিযুক্ত শিক্ষক এমন নৃশংস কাণ্ড ঘটাল? পরিবারের অভিযোগ, ছাত্রীকে ধর্ষণের পর খুন করেছে মনোজ। মৃত ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে। আমি চাই ওই শিক্ষকের মৃত্যুদণ্ড হোক। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সে। একবার মেয়ে আমাকে এই শিক্ষকের প্রসঙ্গ তুলেছিল। কিভাবে খুন করেছে আমি জানি না। সস্তা প্রচারের জন্য পিটিশন নয়, মোদি শাহের বিরুদ্ধে মামলা খারিজ, রাজস্থান হাইকোর্টের কড়া মন্তব্য। শুক্রবার রাজস্থান হাইকোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলাকে কঠোর মন্তব্য সহ খারিজ করে দিয়েছে। আদালত মামলাকারী আইনজীবী পূরণচন্দ্র সেনকে 50,000 টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে। একক বেঞ্চের বিচারপতি সুদেশ বনশল এই শুনানির সময় স্পষ্ট জানান যে বিচার ব্যবস্থার অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। আদালত বলেছে, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের আদালতে আসার অধিকার আছে, তবে সেই অধিকার প্রয়োগ অবশ্যই দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক হতে হবে।
আদালতের কড়া মন্তব্য। হাইকোর্ট তার আদেশে উল্লেখ করেছে, আবেদনকারী যেহেতু নিজেই একজন আইনজীবী, তাই বিচার বিভাগের মর্যাদা ও প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়া থাকা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া তার কাছ থেকে প্রত্যাশিত। আদালতের মন্তব্য, একজন আইনজীবীর কাছ থেকে এটাই প্রত্যাশিত নয় যে তিনি সস্তা প্রচার পাওয়ার জন্য ইচ্ছেমতো আবেদন জমা দেবেন। আদালত এই মামলাটিকে বিচার ব্যবস্থার অপব্যবহার হিসাবে চিহ্নিত করেছে। জরিমানা কেন? আদালত আবেদনকারীর ওপর ৫০,০০০ টাকার জরিমানা ধার্য করে বলেছে, ভবিষ্যতে যেন কেউ ভিত্তিহীন ও ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যে আদালতের প্ল্যাটফর্ম ব্যবহার না করতে পারে, সেই কারণে এমন কড়া পদক্ষেপ জরুরি। জরিমানার এই অর্থ রাজ্য আইনি পরিষেবা প্রতিষ্ঠানের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মার ভয়ঙ্কর থাবা, লালগোলায় মাত্র ২ ঘণ্টায় ১৫টি বাড়ি নদীগর্ভে, আতঙ্কে রাত জাগছে গ্রামবাসী। মুর্শিদাবাদের লালগোলার তারানগরে ফের শুরু হয়েছে পদ্মার ভয়ঙ্কর ভাঙন। কয়েকদিনের বিরতির পর মঙ্গলবার রাতে হঠাৎ করেই নদীর পাড় ভাঙতে থাকে। মাত্র ২ ঘণ্টার মধ্যে ১৫টি ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। নদীর ধারে বিপজ্জনক অবস্থায় ঝুলছে আরও কয়েকটি বাড়ি, যেগুলি যে কোনো সময় ভেসে যেতে পারে। পুজোর মুখে এমন লাগাতার ভাঙনে গ্রাম জুড়ে নেমে এসেছে আতঙ্ক ও শোকের ছায়া। মঙ্গলবার রাতের ভাঙনে যেসব পরিবার ঘর হারিয়েছেন, তারা এখন খোলা আকাশের নিচে কিংবা নিকটবর্তী স্কুল ও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং পরে ব্লক প্রশাসনের কর্তারা। ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থাও করেছে স্থানীয় প্রশাসন। শুধু তারানগর নয়, ভাঙন দেখা দিয়েছে রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুরেও। সেখানে একটি লিচু বাগানের প্রায় ৮টি গাছ নদীতে ভেসে গেছে। লালগোলার বিডিও দেবাশিস মণ্ডল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তারানগর প্রাইমারি স্কুল ও শেখালিপুর হাইস্কুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে রান্না করা খাবারের ব্যবস্থা রয়েছে। স্থানীয় বিধায়ক মোহাম্মদ আলী বলেন, ভাঙন রোধে রাজ্য সরকার ৭,৫২,০০,০০০ টাকা বরাদ্দ করেছে এবং নদীর জল কমলেই দ্রুত কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দা আরতি ঘোষ জানিয়েছেন, হঠাৎ ভাঙনের সময় তারা কোনো রকমে ঘর থেকে বেরোতে পারলেও গোয়ালের ২টি গরুকে বাঁচাতে পারেননি। সেগুলি পদ্মার স্রোতে ভেসে গেছে। আরেক গ্রামবাসী শ্যামল ঘোষ বলেন, পদ্মা যেন দানবীরূপ ধারণ করেছে, আর এই গতিতে ভাঙন চলতে থাকলে অদূর ভবিষ্যতে তারানগর গ্রামটি হয়তো মানচিত্র থেকে মুছে যাবে। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হঠাৎ নয়। লাদাখের লেতে ৪ জনের মৃত্যু ও ভাঙচুর আসলে সাজানো ফাঁদ, দাবি কেন্দ্রের শীর্ষ কর্তাদের। সম্প্রতি লাদাখের লে শহরে ভয়াবহ সহিংসতায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। প্রথমে ঘটনাটিকে আকস্মিক বলে মনে করা হলেও কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরা জানাচ্ছেন, এটি মোটেও অপ্রত্যাশিত নয়, বরং সবটাই পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এই অশান্তি ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় যখন কেন্দ্রীয় সরকার লাদাখের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে একটি হাই পাওয়ার কমিটির বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করছিল। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে প্রথমে বৈঠক হওয়ার কথা ছিল ৬ অক্টোবর, কিন্তু অনুরোধে তা এগিয়ে আনা হয় ২৫-২৬ সেপ্টেম্বরে। কিন্তু তার আগেই সহিংসতা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সহভাইস সভাপতি চেরিং দর্জে লাকরুক আন্দোলন মঞ্চ থেকে ঘোষণা করছেন, ২৬ সেপ্টেম্বর প্রতিনিধি দল দিল্লির বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবে। সরকারি আধিকারিকদের প্রশ্ন, কেন আলোচনার প্রক্রিয়া চলতে থাকলেও এমন সহিংসতা ঘটল? তাদের মতে, লাদাখ ও সেখানকার তরুণ সমাজকে কিছু রাজনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত উদ্দেশ্যে বিভ্রান্ত করা হচ্ছে। এক শীর্ষ আধিকারিক সরাসরি প্রশ্ন তোলেন, কেন এই সময় অশান্তি ঘটানো হলো? এক শীর্ষ আধিকারিকের অভিযোগ, পরিবেশবিদ সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরেই লাদাখে আরব স্প্রিংয়ের মতো একটি আন্দোলনের ডাক দিতে চাইছেন। এমনকি তিনি এটিকে নেপালের জেনজি আন্দোলনের সঙ্গেও তুলনা করেছেন। অভিযোগ আরও গুরুতর। জানা যাচ্ছে, এইচপিসি বৈঠক থেকে কিছু রাজনৈতিক প্রতিনিধিকে বাদ দেওয়া হওয়ায় কয়েকজন কংগ্রেস নেতা ধারাবাহিক উস্কানিমূলক মন্তব্য করেছেন। সরকারি অফিসে পাথর ছোড়া, আগুন লাগানো ও বন্ধ ডাকার পেছনে তাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। একজন আধিকারিকের প্রশ্ন, যদি ঘটনাটি সত্যিই স্বতঃস্ফূর্ত হতো, তবে এত আগে থেকে কিভাবে ভাঙচুরের প্রস্তুতি নেওয়া হলো? কেন্দ্রীয় সরকারের ধারণা, লাদাখের তরুণদের ভুল পথে পরিচালিত করা হয়েছে এবং সহিংসতার সঙ্গে অগ্নিসংযোগ ও ভাঙচুর একটি পরিকল্পনার অংশ ছিল। যদিও বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন। সময় বলবে এর পূর্ণ সত্য। বন্ধুত্বের মুখোশে আঘাত, মোদি সরকারের ওপর ক্ষোভে ফেটে পড়লেন ট্রাম্প। আন্তর্জাতিক কূটনীতিতে চাপে ভারত। আন্তর্জাতিক মঞ্চে একের পর এক মার্কিন কঠোর পদক্ষেপের পর মোদি সরকারের বিদেশ নীতি নিয়ে এবার প্রশ্ন তুলল কংগ্রেস।
বুধবার পাটনায় কংগ্রেস কার্যকরী কমিটি সিডব্লিউসি বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করেন মোদী সরকারের কূটনীতিক ব্যর্থতার কারণেই দেশ আজ বিপদের মুখে। ট্রাম্পের ধারাবাহিক আঘাত, চাপে ভারত। রাহুল গান্ধী বেশ কিছু মার্কিন পদক্ষেপের উদাহরণ দেন যা ভারতের জাতীয় স্বার্থকে সংকটে ফেলেছে। রাশিয়া থেকে তেল কেনা। রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর 25% অতিরিক্ত জরিমানা চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় রপ্তানি। ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করা হয়েছে। এতে দেশের রপ্তানি শিল্প বড়সড় ক্ষতির মুখে পড়েছে। H-1B ভিসায় কড়াকড়ি। মার্কিন প্রেসিডেন্ট নতুন নিয়ম চালু করেছেন যেখানে বিদেশি কর্মী নিয়োগ করলে কোম্পানিগুলোকে বছরে $1 লক্ষ দিতে হবে। 21শে সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যক্তিগত বন্ধুত্ব নিয়ে রাহুল ও খার্গের কটাক্ষ। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে বিদেশ নীতি তৈরি হয় না। তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত আমেরিকার প্রেসিডেন্টকে কঠোর জবাব দেওয়া এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও বলেন, নরেন্দ্র মোদী ও তার সরকারের কূটনীতিক ব্যর্থতার কারণেই আজ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সমস্যায় পড়েছে। প্রধানমন্ত্রী যাদের আমার বন্ধু বলে সম্বোধন করতেন, আজ তারাই ভারতকে একের পর এক চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছেন। ট্রাম্পের আক্রমণ ও ভারতের প্রতিক্রিয়া। মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রেসিডেন্ট ট্রাম্প ভারতকে সরাসরি আক্রমণ করে বলেন, ভারত ও চীন রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। রাশিয়া থেকে তেল কিনে তারা অর্থনৈতিকভাবে রাশিয়াকে শক্তি যোগাচ্ছে। যদিও ভারত মার্কিন শুল্ক আরোপকে অন্যায্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে ট্রাম্পের ধারাবাহিক কঠোর সিদ্ধান্ত মোদী সরকারের বিদেশনীতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দুর্গাপূজার আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর। 3% ডিএ বাড়াল ত্রিপুরা সরকার, বেতনে উৎসবের আমেজ। দুর্গাপূজার উৎসবের সূচনাতেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বড় সুখবর ঘোষণা করল ত্রিপুরা সরকার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মুখ্যমন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য ডিআর 3% হারে বৃদ্ধি করা হয়েছে। এই নতুন হার কার্যকর হবে আগামী 1 অক্টোবর 2015 থেকে।